তো তোমরা একটু মানে কেয়ারফুলি ক্লাসটা করবা। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবা। তো আমরা আজকে পড়ব প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি ডেফিনেশন আমরা সবাই জানি, বা এটা আসলে কি বোঝায়। তো প্রবাবিলিটি আমরা এভাবে চিন্তা করি, এটা বাংলায় আমরা বলি সম্ভাবনা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে সম্ভাবনা যেটা বললাম, তো ডেফিনেটলি যে কোনো একটা বিষয় বা সার্টেন কোনো একটা ঘটনা, ওই ঘটনাটা অকার করবে কিনা, সে অকার করার যে পসিবিলিটি, সেটা হচ্ছে প্রবাবিলিটি। তো প্রবাবিলিটিকে আমরা ক্লাসিফাই করে হচ্ছে এভাবে পার্সেন্টেজ চিন্তা করলে 0 থেকে 100%। আর যদি আমরা প্রপোর্শন চিন্তা করি তাহলে 0 থেকে 1। তাহলে প্রবাবিলিটি কখন নেগেটিভ হবে না, মিনিমাম 0 ম্যাক্সিমাম 1। তো যখন প্রবাবিলিটি 0, তখন এটা আমরা কি মিন করি? প্রবাবিলিটি 0 মানে হচ্ছে কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, ইভেন্টটা অকার করার কোনো সম্ভাবনা নেই। আর যখন 1, তখন আমরা 100% শিওর যে ইভেন্ট অকার করবে। তাহলে যখন হচ্ছে 0 অথবা 1 হয় প্রবাবিলিটি, তখন এটাকে আমরা বলি শিওর ইভেন্ট। মানে শিওর ইভেন্ট মানে হচ্ছে যে আহ, মানে এটা মানে অকার করবে না, অথবা অকার অবশ্যই করবে। তাহলে একটা এক্সাম্পল দিতে পারবো এরকম, যে আমরা শিওর যে এটা ঘটবেই, অথবা এটা কখনোই ঘটবে না। রিয়েল লাইফ এরকম অনেক ঘটনাই আছে যেগুলো আমরা বলতে পারি অবশ্যই ঘটবে, অথবা কখনোই ঘটবে না। প্রবাবিলিটি আমরা পি দ্বারা প্রকাশ করি। তো পি ইকুয়াল আমরা মানে এভাবে ডিফাইন করি যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি, যে তোমার ফেভারেবল আউটকাম আর ডিনোমিনেটর থাকে হচ্ছে তোমার অল পসিবল আউটকাম। ওকে। আচ্ছা, প্রবাবিলিটিকে আমরা বলেছি ক্লাসিক্যাল প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি অনেক টাইপের হয়। তো আমরা যেটা পরিচিত সেটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। এটা ডেফিনেশন এরকম যে ফেভারেবল আউটকামকে আমরা অল পসিবল আউটকামে ডিভাইড করলে যা পাবো সেটা হচ্ছে আমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি। আর একটা প্রবাবিলিটি আছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। মনে করো তোমাকে যদি কোশ্চেন করা হয় যে আজকে বৃষ্টি হবে কিনা, তাহলে তুমি কিভাবে বলবে? তুমি হয়তো ওয়েদার দেখবে, ওয়েদার দেখে তুমি কোনো ক্যালকুলেশন করবে না, জাস্ট নিজে তোমার সেন্সকে ব্যবহার করে তুমি বলবে আজকে বৃষ্টির সম্ভাবনা কেমন। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রবাবিলিটি কি সাবজেক্টিভ প্রবাবিলিটি। আর যখন আমরা কোনো ক্যালকুলেশন করে এভাবে ফেভারেবল আউটকাম ডিভাইড বাই অল পসিবল আউটকাম দিয়ে আমরা যখন কোনো প্রবাবিলিটি বের করি, এটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। তো যখন আমরা প্রবাবিলিটি বলবো, তখন আমরা যেটা বললাম অল পসিবল আউটকাম, এই অল পসিবল আউটকামের যে সেট, এটা একটা নাম আছে, এটাকে বলে স্যাম্পল স্পেস। তো স্যাম্পল স্পেসকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তো এস ইকুয়াল হচ্ছে আমরা বলতে পারি যে কালেকশন অফ অল পসিবল আউটকাম। আচ্ছা, এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে তোমার যদি একটা কয়েন টস করি আমরা, একবার কয়েন টস করলে এখানে কি কি পসিবল আউটকাম হবে, যদি আমি স্যাম্পল লিখি হেড অফ টেল। যদি আমরা দুইবার যদি কয়েন টস করি, তাহলে এস কি হবে? এস মানে স্যাম্পল স্পেস, মানে অল পসিবল আউটকাম। আবার আসতে পারে হেড, হেড, আমার হেড, টেল, টেল হেড, তারপরে টেল টেল। তার মানে এরকম 4টা পসিবল আউটকাম আছে। তো এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে আমি যদি একটা কয়েন দুইবার টস করি, তাহলে একবার হেড আসবে, তার সম্ভাবনা কত? মানে সরি, মানে সর্বোচ্চ একবার হেড আসবে, তার সম্ভাবনা কত? কোশ্চেনটা খেয়াল করো। মানে যদি আমি বলি, কোশ্চেনটা ছিল যে আমি যদি একটা কয়েন দুইবার টস করি, তাহলে 4টা পসিবল আউটকাম আছে, তার মধ্যে সর্বোচ্চ একবার হেড আসতে পারবে।
তাহলে এখানে ফেভারেবল কয়টা আছে? সর্বোচ্চ একবার হেড, দুইটা নাকি তিনটা? দেখো এখানে সর্বোচ্চ কয়টা হেড? একটা হেড। তিনটা। এখানে সর্বোচ্চ একটা হেড, এখানে কি কোনো হেডই নেই। তাহলে কোনো হেড না থাকা সেটা কি সর্বোচ্চ একটা হেডের ভিতরে পড়ে যাবে? তাহলে এটা তো 3/4। যদি আমি উল্টো এটা বলতাম যে একটা কয়েন যদি টস করা হচ্ছে, দুইটা কয়েন যদি টস করা হয়, তাহলে কমপক্ষে একটা হেড আসবে, তার সম্ভাবনা কত? কমপক্ষে একটা হেড। তাও 3/4, কারণ কমপক্ষে একটা হেড মানে কি এই তিনটা আউটকাম, তাই না? তার মানে 3/4। আচ্ছা, যদি উল্টো তোমাকে আরেকটা যদি কোশ্চেন করি এরকম, যে যদি একটা ডাইস মানে লুডো খেলার ছক্কা যেটাকে বলা হয়, সেটা আমি যদি থ্রো করি, সেক্ষেত্রে ইভেন নাম্বার হবে, তার সম্ভাবনা কত? খেয়াল করো, আমি যদি স্যাম্পল স্পেস ডিফাইন করি ভাবে, হ্যাঁ, যে স্যাম্পল স্পেস হচ্ছে আমার কি কি হবে, এক আসতে পারে, নাইলে দুই, নাইলে থ্রি, নাইলে ফোর, নাইলে ফাইভ, নাইলে সিক্স। ওকে, এখন কোশ্চেন বলছে যে যে একটা ডাইস থ্রো করলে ইভেন নাম্বার আসবে, তার সম্ভাবনা কত? 3/6। 3/6, কারণ এখানে ছয়টা নাম্বারের ভিতরে ইভেন নাম্বার আছে কয়টা? তিনটা, মানে জোন নাম্বার আছে তিনটা। তাহলে প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি হচ্ছে আমার 3/6। তাহলে এই প্রবাবিলিটিকে বলা হয় ক্লাসিক্যাল প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি আমরা, আচ্ছা, এখন তোমাকে যে কোশ্চেনটা আমি করলাম, মনে করো তোমাকে বললাম যে তুমি একটা কয়েন যদি দুইবার টস করো এবং কমপক্ষে একবার হেড আসবে, তার সম্ভাবনা কত? 3/4 তুমি বের করলাম। কিন্তু তোমাকে আমি এই কোশ্চেনটা এইভাবে করতাম যে একটা কয়েন যদি আমি 10 বার টস করি, খেয়াল করো, একটা কয়েন যদি আমি 10 বার টস করি, তাহলে সেক্ষেত্রে কমপক্ষে 4 বার হেড আসবে, তার সম্ভাবনা কত? বের করবে? বা এভাবে বের করা যাবে কিনা? কারণ আমাদের এরকম অনেক 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 হ্যাসেল হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা আমাদের হাতে ক্যালকুলেশন কি হবে, অনেক কমপ্লেক্স হয়ে যাবে, বা মানে করা খুব টাফ হবে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা ফাংশনাল ফর্ম যদি পেতে পারি, মনে করো আমরা যে ক্যালকুলেশন করেছে এগুলোকে মানে একটা প্রসিডিউর ফলো করে, এখন আমরা যদি জানি যে এরকম প্রবাবিলিটি ক্যালকুলেশন যদি কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম থাকে, সেই ফর্ম থেকে সহজে বের করা যায়। তো যেটা হচ্ছে যে আমরা যে প্রবাবিলিটি ক্যালকুলেশন করি, এই প্রবাবিলিটি ক্যালকুলেশন হচ্ছে এরকম এক একটা সিচুয়েশনে এক এক ধরনের ম্যাথমেটিক্যাল ফর্ম বলা আছে। তো এরকম অনেক ম্যাথমেটিক্যাল ফর্ম আছে, বলতে গেলে আসলে মানে শেষ হবে না, অনেক অনেক ফর্ম আছে। তো আমরা যেটা সব থেকে বেশি আমাদের কম ইউজ করা হয় বা আমরা সব থেকে বেশি কমনলি পরিচিত, এরকম দুইটা ম্যাথমেটিক্যাল ফর্ম আজকে আমরা শিখবো। তো মনে করো, তাহলে আমি এভাবে বলি, মনে করো তোমার আম, আমি যদি এমন একটা এক্সপেরিমেন্ট করলাম যে এক্সপেরিমেন্টে দুইটা আউটকাম আছে। আমি তো এভাবে চিন্তা করি, একটা কয়েনটা যদি বলি, একটা কয়েন যদি টস করে এখানে কয়টা আউটকাম হবে? হয় হেড পড়বে, নালে টেল আসবে। হেড দুইটা। আর দুইটা। তাহলে এরকম রিয়েল লাইফে অনেক ঘটনায় ঘটতে পারে বা অনেক এক্সপেরিমেন্টই আছে যেখানে আউটকাম দুইটা হয়। তো যদি দুইটা আউটকাম হয়, তাহলে একটা আউটকাম নিয়ে আমরা যদি ইন্টারেস্টেড থাকি, মানে আমি যে কোনো একটা নিয়ে আমি মেনলি ইন্টারেস্টেড, তাহলে যে আউটকামটা নিয়ে আমি ইন্টারেস্টেড হব সেটাকে বলবো সাকসেস, আর অন্যটাকে বলবো ফেলিওর। তখন আমরা এই এক্সপেরিমেন্টটাকে একটা নাম দেওয়া যায়, এই এক্সপেরিমেন্টটাকে নাম বলা হয়েছে বার্নৌলি এক্সপেরিমেন্ট। তাহলে আমরা এবার বলবো যে বার্নৌলি এক্সপেরিমেন্ট কি, এমন একটা এক্সপেরিমেন্ট যেখানে দুইটা আউটকাম থাকবে, আমরা একটা নিয়ে ইন্টারেস্টেড, যেটা নিয়ে ইন্টারেস্টেড সেই আউটকামটা হচ্ছে আমার সাকসেস। তাহলে বার্নৌলি, যখন আমি বলবো বার্নৌলি এক্সপেরিমেন্ট, তো বার্নৌলি এক্সপেরিমেন্টকে প্রকাশ করা হচ্ছে পি দিয়ে, প্যারামিটার হচ্ছে পি। তাহলে পিটা কি? পিটা হচ্ছে পি ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং সাকসেস। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে আমার একটা কয়েনটা হচ্ছে একটা বার্নৌলি এক্সপেরিমেন্ট, কারণ এখানে দুইটা আউটকাম আছে, আমি যদি হেড পাওয়াকে সাকসেস বলি
আমি বললাম হেড পাওয়া হচ্ছে আমার সাকসেস, তাহলে বলো তো পি এর মান কত হবে? হেড পাওয়া যদি সাকসেস হয়, তার মানে কি পি হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং সাকসেস, মানে প্রবাবিলিটি অফ গেটিং হেড। তাহলে একটা কয়েন যদি টস করা হয়, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং হেড কত? 1, না না, একটা কয়েন যদি টস করো, তাহলে একটা কয়েন টস করলে আউট হেড আর টেল, তাহলে হেড আসার সম্ভাবনা কত? 0.5, 50%, 1 by 1/2। তো এখন বার্নৌলির এটা হচ্ছে এরকম যে ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে এরকম যে পি টু দি পাওয়ার এক্স, তো বার্নৌলির যে ম্যাথমেটিক্যাল ফর্মটা এটা হচ্ছে এরকম যে পি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল এক্স ইকুয়াল পি টু দি পাওয়ার এক্স 1 - পি টু দি পাওয়ার 1 - এক্স। এখন এখানে একটু বলে রাখি আমি যে আমরা যখন বার্নৌলি এক্সপেরিমেন্ট বলবো, বার্নৌলি এক্সপেরিমেন্টে যেটা আমরা সাকসেস বলবো সেটাকে 1 বলবো, আর যেটা ফেল সেটাকে 0। মানে তার মানে এই যে এক্স এর ভ্যালু এক্স মনে করো, এখানে ক্যাপিটাল এক্স বললাম, তো আমি যদি বলি ক্যাপিটাল এক্স হচ্ছে কয়েন টস, 1 কয়েন টস, ঠিক আছে? তাহলে এক্স যদি হয় একটা কয়েন টস, তাহলে আমি এই এক্স এর ভ্যালু কি হতে পারে? এক্স এর ভ্যালু যদি আমি হেড পাওয়াকে সাকসেস বলি, ঠিক আছে, পি বললাম যে প্রবাবিলিটি অফ গেটিং হেড, তাহলে আমরা কি বলেছি যে সাকসেস হলে 1 না হলে 0। তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে? এক্স এর ভ্যালু হতে পারে 1 অর 0, 1 অথবা 0। তাহলে আমরা যখন এভাবে লিখবো যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1, এটা কি মিন করবে? যখন দেখবো এরকম যে বার্নৌলি এক্সপেরিমেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1, এটা মিন করবে যে হেড পাওয়ার সম্ভাবনা। বা তুমি যদি টেইলকে যদি সাকসেস বলো, তাহলে কি হবে? তখন এক্স ইকুয়াল 1, এটা মিন করবে কি? টেইল পাওয়ার সম্ভাবনা। তাই এটা কত হবে? পি টু দি পাওয়ার 1, 1 মাইনাস পি টু দি পাওয়ার 1 - 1। তার মানে এটা কত হবে? পি। আর একইভাবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 0, এটাকে কত হবে? 1 - পি হবে, দেখবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বার্নৌলি এক্সপেরিমেন্ট। এরপরে আমরা যখন আহ, একটা বার্নৌলি এক্সপেরিমেন্ট একাধিকবার করব, মনে করো আমি এন সংখ্যক বার আমি বার্নৌলি এক্সপেরিমেন্ট করলাম, তাহলে এই এন সংখ্যক বার্নৌলি এক্সপেরিমেন্ট মিলে যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, ঠিক আছে? বাইনোমিয়াল বলে। তাহলে বাইনোমিয়ালে আমরা বলবো কিরকম? বাইনোমিয়ালে বলবো যে কি কি জিনিস থাকবে। তাহলে বাইনোমিয়ালে থাকবে দুইটা জিনিস, একটা হচ্ছে এন আর পি। তাহলে এন কি মিন করবে? এন হচ্ছে আমার নাম্বার অফ ট্রায়াল, মানে আমি এই বার্নৌলি এক্সপেরিমেন্টটা কতবার করলাম। আর পিটা কি? যেহেতু আমি বার্নৌলি এক্সপেরিমেন্ট করব, সাপোজ আমি যেভাবে বলি যে একটা কয়েন আমি 5 বার টস করব, তাহলে খেয়াল করো যে প্রথমবারে হেড আসার চান্স, সেকেন্ড বারে হেড আসার চান্স, এটা কি একটা একটাকে ইনফ্লুয়েন্স করবে বা ডিপেন্ড করবে? মানে প্রথমবার হেড আসার যেমন চান্স থাকবে, পরের বারে কি হেড আসার চান্স কি একই রকম থাকবে না? জি মানে স্যার। ইন্ডিপেন্ডেন্ট, তাই না? একটার পর একটা ডিপেন্ড করবে না। তার মানে কি এই যে পি এর মানটা কি হবে? আমি যদি একটা এক্সপেরিমেন্ট যদি অনেকবারও করি, তাহলে পি এর মান প্রথমবার যা থাকবে সববার কি হবে? একই রকম হবে। তাহলে আমি পি কি বলবো? পি হচ্ছে প্রবাবিলিটি অফ
গেটিং সাকসেস, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বাইনোমিয়ালের দুটো জিনিস, যে আমি এই এক্সপেরিমেন্টটা কতবার করলাম, আর প্রত্যেকটা সিঙ্গেল এক্সপেরিমেন্টে ওই সাকসেস হওয়ার সম্ভাবনা হচ্ছে আমার পি, এই দুটো জিনিস। তাহলে সেক্ষেত্রে আমরা বাইনোমিয়ালের যে প্রবাবিলিটি সেটাকে আমরা লিখি এভাবে, যে প্রবাবিলিটি অফ, এইটা একটু সবাই লিখে রাখো, এক্স ইকুয়াল স্মল এক্স ইকুয়াল এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স 1 - পি টু দি পাওয়ার n - এক্স। আচ্ছা, এখন মনে করো তোমাকে যে একটা কোয়েশ্চেন করি, যে আমি স্যার এভাবে লিখি, ইকুয়েশন শুরুতে কি লিখছেন? এটা পি এক্স মধ্যে কি দিছেন? ব্র্যাকেট ব্র্যাকেট পি ব্র্যাকেট এক্স ইকুয়াল স্মল এক্স। এক্স এর পরে কি ব্র্যাকেট দিছেন? হ্যাঁ, এক্স এর পরে আবার ব্র্যাকেট, এইটা হচ্ছে ব্র্যাকেট, এটা ব্র্যাকেট, এটা ক্যাপিটাল এক্স ইকুয়াল স্মল এক্স, তারপর আবার ব্র্যাকেট। না, ওটা এভাবে পি এক্স লিখতে পারো বা এক্স ইকুয়াল এক্স লিখতে পারো। আমি তো লিখছিলাম যে এক্স ইকুয়াল এক্স, যেখানে এক্স এর মান কি হবে, 0 অথবা 1। তখন আমরা লিখেছিলাম যে এক্স ইকুয়াল 1, এটা মিন করে কি, যে সাকসেস হওয়ার সম্ভাবনা। আর যখন এক্স ইকুয়াল লিখবো 0, এটা মিন করবে কি, তোমার সাকসেস না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি যে এক আমি একটা এক্সপেরিমেন্ট যখন অনেকবার করব, মানে একটা বার্নলি এক্সপেরিমেন্ট অনেকবার করব, তখন সেটা বাইনোমিয়াল হবে। তাহলে একটা কয়েনটা যদি বার্নলি হয়, আমি এই কয়েনটাকে যদি 5 বার করি, তাহলে এটা বাইনোমিয়াল হয়ে যাবে। তাহলে আমি বললাম যে একটা কয়েন আমি যদি 5 বার কয়েন টস করি, তাহলে এক্সপেরিমেন্ট হবে একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলো, এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের আমার কি কি জিনিস থাকবে। এন কত, এন ইকুয়াল হচ্ছে 5, কারণ আমি 5 বার কয়েন টস করবো। আর পি কত এখানে, পি এর মানটা বলো একটু সবাই। আমরা পি কে কিভাবে বলেছি, যে একটা বার্নাল এক্সপেরিমেন্ট যদি অনেকবারও করিও, কিন্তু প্রত্যেকবারে আমার সাকসেস হওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে পি। তাহলে একটা কয়েন যদি 5 বার টসও করো, প্রতিবারে হেড পাওয়ার যে সম্ভাবনা, হেড যদি সাকসেস বলি, তাহলে হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে আমার পি। তাহলে পি এর মান হচ্ছে আমার 1/2। এখন আমি যেটা বলবো, যে আমি যদি বলি এরকম, আমার এখানে আমি এবার বললাম যে আমার এক্স ইজ দ্য নাম্বার অফ হেড। তাহলে আমি যদি এক্স কে ডিফাইন করলাম যে নাম্বার অফ হেড, তাহলে আমাকে বলো তো এক্স এর মান কি হতে পারে, এই এক্স এর মান কি কি হতে পারে। এক্স ইকুয়াল, আমি একটা কয়েন যদি 5 বার টস করি, তাহলে এন ইকুয়াল 5, প্রত্যেকবারে হেড আসার সম্ভাবনা পি ইকুয়াল হাফ। এখন কোশ্চেন করেছি, তাহলে একটা কয়েন যদি 5 বার টস করা হয়, তাহলে আমি কতবার হেড পেতে পারি। যেখানে এক্স বলেছি নাম্বার অফ হেড, তাহলে এক্স এর ভ্যালু যা লিখবো সেটাই মিন করবে কি, আমি হেড কতবার পাবো। এমনি ইজি, স্যার পাঁচ, স্যার 5 বার পেতে পারি। 5 বার পেতে পারি, ইভেন কি 4 বার পেতে পারি না। 5 বার কয়েন টস জি। করলে কি 4 বারও পেতে পারি, ইভেন 3 বার পেতে পারি, 2 বারও পেতে পারি, 1 বারও পেতে পারি, না আবার পেতে পারি। একবারও নাও পেতে পারি। তার মানে আমরা এভাবে লিখতে পারি 0, 1, 2, 3, 4, 5। তার মানে এখানে বোঝার বিষয় হচ্ছে যে এক্স এর ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম এন এর সমান হবে, কারণ এখানে এন 5, তোমাকে ম্যাক্সিমাম 5 পর্যন্ত হবে। তাহলে এখন তোমাকে যদি কোশ্চেন করা হয়, যে আমি বললাম এক্স ইজ দ্য নাম্বার অফ হেড, এক্স এর ভ্যালু বললাম 0, 1, 2, 3, 4, 5। এখন তোমাকে যদি আমি এইটা বলি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1,
তুমি তাহলে কি বুঝবে? মানে একবার হেড আসবে তার সম্ভাবনা, এইটা মিন করে। যদি আমি বলতাম যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 0, তাহলে এটা মিন করতো কি তোমার একবারও হেড আসবে না। তাহলে যখন এক্স ইকুয়াল বলবো 4, তার মানে কি 4বার হেড আসবে। সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমরা একটু অঙ্কে যাই তো। মানে একটা, মনে করো আমি আমি কয়েনটা 2বার টস করলাম। আমি কয়েনটা 5বার টস না করে আমি 2বার টস করলাম। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 2, পে এর মান ঠিক আগের মতো 0.5 থাকবে। এন এর মান 2, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 0, 1, 2। মানে একবার হেড আসতে পারে, 2বার আসতে পারে, আবার একবারও নাও আসতে পারে। তাহলে আমাদের যে একটা কোশ্চেন ছিল যে আমি যদি একটা কয়েন যদি 2বার টস করি, তাহলে কমপক্ষে একবার হেড আসবে, তার মান কত ছিল? 3/4 পেয়েছিলাম না আমরা? তা আমি মানে বোঝাচ্ছি যে তাহলে আমরা যদি এরকম ম্যাথমেটিক্যাল একটা ফর্ম জানি, সেখান থেকেও আমরা যদি করি তাহলে একই মান পাই কিনা একটু চেক করে দেখি। তাহলে যদি তোমাকে আমি কোশ্চেন করি যে একটা কয়েন 2বার টস করা হয়, তাহলে এন ইকুয়াল টু, পি এর মান হাফ, তাহলে এক্স বললাম নাম্বার অফ হেড, এক্স এর ভ্যালু 0, 1, 2। তাহলে যদি বলি যে কমপক্ষে একবার হেড আসবে, তাহলে এটা নোটেশনালি কিভাবে লেখে? কমপক্ষে একবার আসবে মানে কি? এক্স গ্রেটার গ্রেটার ইকুয়াল 1, মানে গ্রেটার ইকুয়াল 1 মানে কি কমপক্ষে এক, একের থেকে বেশিও হতে পারে। তাহলে এটা কি মিন করে এরকম না যে প্রবাবিলিটি অফ কি এক্স ইকুয়াল 1 প্লাস প্রবাবিলিটি অফ কি এক্স ইকুয়াল 2। তাহলে আমরা যদি এখন এই ইকুয়েশনে আমি যদি একবার এক্স ইকুয়াল 1 বসাই, তাহলে একটা মান পাবো, আবার এক্স ইকুয়াল 2 বসাইলে একটা মান পাবো, পরে দুইটা মান যোগ করব। তাহলে আমি যদি বসাই, তাহলে 2c1, তারপরে ½ তারপরে 1 মাইনাস ½ প্লাস, তখন এক্স ইকুয়াল 2, তার মানে কি 2c2, 0.5 ½ তার সাথে গুণ হবে 1 মাইনাস 0.5 তাহলে এটা করো কত আসে দেখো একটু সবাই। এটা করলে কত আসে দেখো একটু। স্যার প্রথম ক্ষেত্রে পি এর মানটা হাফ কেন হয়েছিল? হ্যাঁ, মানে পি এর মান হাফ, কারণ এটা শুরুতে তোমাকে ধরতে হবে। মানে এই যে পিটা, এই পিটা ডিফাইন করে যে এক্সপেরিমেন্টে একবার করলে তোমার ওই আউটকামটা আসবে, বা তোমার মেইন যে সাকসেসটা আসবে তার সমানুপাত। তাহলে একটা করে যদি একবার টস করা হয়, তাহলে এটা সমানুপাত হাফ, 50%, হাফ। 50%। মানে এই পিটা হচ্ছে যে এক্সপেরিমেন্টটা একবার করলে, বা একটা সিঙ্গেল একবার করলে আর ওই আউটকামটা আসবে তার সমানুপাত। এটা হচ্ছে পি। আর পরে যে আমরা প্রবাবিলিটি বের করছি এটা কি, যখন এক্সপেরিমেন্টটা অনেকবার করা হয় তখন। তাহলে দেখবো এটা করলে এটা 3/4 হয়ে যাবে। ঠিক আছে? তো এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে যে কোশ্চেন আমি করেছিলাম যে একটা কয়েন যদি একটা কয়েন যদি 10বার টস করা হয়, তাহলে 4বার হেড আসবে, তার সম্ভাবনা বের করা যাবে। আমরা কি করব? আমরা লিখবো কি
যে একটা কয়েন 10 বার যদি টস করা হয় তাহলে এটা কি একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট হবে, যেখানে এন ইকুয়াল কত, 10, আর পি এর মান হচ্ছে আমার হাফ। তারপর আমি কি লিখবো, আমি চেয়েছি যে কোশ্চেনে যে কম মানে একটা কয়েন 10 বার টস করলে 4 বার হেড আসবে, তাহলে কি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 4 বের করলেই হবে। ঠিক আছে, তার মানে আমি যদি এই ইকুয়েশনে দিই এন এর ভ্যালু 10, পি এর মান হাফ। স্যার হ্যাঁ, এইসব ক্ষেত্রে কি স্যার প্রতি ক্ষেত্রে পি এর মানটা হাফই হবে? হ্যাঁ, পি এর মান প্রতি ক্ষেত্রে হাফই হবে যদি কয়েন টসের অঙ্ক হয়। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটা অঙ্কে যাই। তো চেঞ্জ শুধুমাত্র এন আর এক্স এর মধ্যে। হ্যাঁ, আচ্ছা তোমাদের যদি একটা কোশ্চেন দিই আমি, হ্যাঁ মনে করো তুমি এই প্রবলেমটা তোমাদের সলভ করতে বলি, তাহলে তোমরা এটা কিভাবে সলভ করবে? দেখো আমরা কি বলছি, যে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে হচ্ছে তোমার মানে কোয়ালিটি কন্ট্রোল করার একটা ব্যাপার আছে। তো একটা আইটেম, ঠিক আছে, কোনো ডিফেক্ট আছে কিনা ওই প্রসেসের মাধ্যমে এটা ডিটেক্ট করার সম্ভাবনা কত, 0.95। তার মানে হচ্ছে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট সেটাই কোনো ডিফেক্ট আছে কিনা ওই প্রসেস দিয়ে সেটা ডিটেক্ট করার সম্ভাবনা কত, 0.95। তাহলে আমি যে জানি এটা, আমি মানে আগের ডাটা থেকে আমি জানি যে এরকম, যে ওই প্রসেসের একটা আইটেমকে তার ডিফেক্ট আছে কিনা চেক করার প্রববিলিটি কত, 0.95। মানে ডিফেক্ট আছে কিনা থাকলে সেটা সম্ভাবনা কত, 0.95। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি এই যে 0.95 মানে ডিটেক্ট করার যে প্রবাবিলিটি, এটা কি প্রত্যেকটা আইটেমের জন্য কি সেম না? জি স্যার। সেম, তাই না? এখন কোশ্চেন দেখো, কোশ্চেনটা হচ্ছে যে যদি আমরা 12টা আইটেম যদি র্যান্ডমলি সিলেক্ট করি, আমি কি করলাম, আমি র্যান্ডমলি 12টা আইটেম সিলেক্ট করলাম এবং এই 12টা আইটেম আমি ওই প্রসেস দিয়ে আমি কি করব, ডিটেক্ট করবো যে ডিফেক্ট আছে কিনা। তাহলে কোশ্চেন হচ্ছে যে তাহলে তুমি যদি প্রথমে একটা আইটেম যদি নাও, নিয়ে যদি চেক করো, তাহলে কি একবার এক্সপেরিমেন্ট করলা, তাহলে একবারে যে এক্সপেরিমেন্টটা করলা সেখানে কি হতে পারে, ওই আইটেমের ডিফেক্ট কি হবে, ডিটেক্টেড হতে পারে অথবা ডিটেক্টেড হবে না, তাই না? মানে দুইটা আউটকাম, ইয়েস অর নো। আর একটা আইটেম যদি আমি নেই তাহলে তার ক্ষেত্রেও কি একই না? সে- তাহলে আমরা এটাকে কি হিসেবে তুলনা করতে পারি, এটা কি একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট না? মানে প্রত্যেকটা একটা সিঙ্গেল আইটেম যদি আমি চেক করি তাহলে সেটা কি একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। যখন আমি সবগুলো 12টা যখন করব তখন সবগুলো মিলে কি হবে, একটা বাইনোমিয়াল। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি যদি এভাবে বলি যে আমার আহ, আমি এভাবে বললাম যে আমি তো এখানেই বলি, লিখি, মানে লিখলাম যে এভাবে যে আমার এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল বা ভেরিয়েবল দ্যাট denotes number of item defect by the process। তো না এখন, আচ্ছা তো আমরা তো ভেরিয়েবল আমরা জানি, এখানে আমি র্যান্ডম ভেরিয়েবল কেন বললাম, মানে ভেরিয়েবল হচ্ছে যেটাকে পার্সন টু পার্সন বা আইটেম টু আইটেম কি করে ভেরি করে, যে জিনিসটা সেটা আমরা ভেরিয়েবল বলি, বা এমন একটা মেজার যেটা কি ভেরি করে, একই রকম না। আর র্যান্ডম ভেরিয়েবলটা কি, যে ভেরিয়েবলের সাথে যদি প্রবাবিলিটি অ্যাসাইন করা যায়
সেটা হবে র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখো, তাহলে আমি বললাম যে এক্স ইজ র্যান্ডম ভেরিয়েবল দ্যাট ডেনোটস নাম্বার অফ ডিফেক্টেড আইটেম ডিটেক্টেড বাই দ্য প্রসেস। তাহলে বলো তো এক্স এর বলো কি হতে পারে, যেহেতু আমি কেটে 12টা, তাহলে জাস্ট এভাবে লিখলাম, তাহলে সো এক্স ফলোস বাইনোমিয়াল, যেখানে এন এন ইকুয়াল কত 12 আর পি ইকুয়াল, এই যে এই ভুলটা করলাম, পি ইকুয়াল কত 0.95। 0.95। এখানে আমরা বলে দিচ্ছি যে এই প্রসেস দ্বারা আইটেমের ডিফেক্ট আছে কিনা সেটা ডিটেক্ট করার সমান কত 0.95, এটা যে কোনো সিঙ্গেল আইটেমের জন্য। তাহলে এখন দেখো এক্স এর বলে কি হতে পারে, যদি আমি 12টা প্রোডাক্ট আইটেম যদি আমি চেক করি, তাহলে কি একটা তো ডিফেক্ট না থাকতে পারে, একটাতে থাকতে পারে, দুইটা থাকতে পারে, এরকম করে কি n সংখ্যক বরাবর। না ইনসেভেন কেন, আইটেম চেক করবো 12টা, 12টা আইটেম চেক করলে কি 12 বেশি হবে, হ্যাঁ বরাবর। সর্বোচ্চ 12টা আইটেম ডিফেক্ট থাকতে পারে। তাহলে এক্স ইকুয়াল লিখলাম এটা। তাহলে এখন কোশ্চেন দেখো, কোশ্চেন কি বলছে, তার মানে আমরা কি বলেছি যে 12টা আইটেমের ভিতরে এক্স্যাক্টলি 10টা আইটেম কি হবে। তাহলে আমরা 1 নম্বর প্রবলেমে আমি বের করতে চাই যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 10, এটা আমি বের করতে চাই। তাহলে এটা করে কথা হবে আমার, আমি কি জানি এই যদি বাইনোমিয়াল ফলো করে তাহলে এন সি এক্স, এন কত 12, তাহলে 12 সি 10 মাল্টিপ্লাইড বাই পি টু দি পাওয়ার এক্স, পি কত 0.95, তাহলে 0.95 টু দি পাওয়ার 10 ইন্টু 1 মাইনাস 0.95 টু দি পাওয়ার 12 - 10। 12 - 10। তাহলে এটা করলে যে মানটা আসবে সেটা হবে কি, যে 12টা আইটেমের ভিতরে 10টা আইটেমের ডিফেক্ট থাকবে তার সম্ভাবনা। তারপরটা কি বলছি আমরা, যে অ্যাট লিস্ট 11 আউট অফ 12 আইটেম, মানে কমপক্ষে কি হবে বলো, 11টা। তার মানে আমরা কি নোটেশনে কি লিখবো, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার অর ইকুয়াল 11, যে কমপক্ষে 11টা আইটেমে কি কি থাকবে ডিফেক্ট থাকবে। তার মানে এটা কি মিন করে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 11 প্লাস প্লাস x = 12। ইকুয়াল টু 12, ঠিক আছে। তাহলে একবার 11 বসাবো, একবার 12 বসাবো, তার যে মানটা আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এটা তো বললাম যে অ্যাট লিস্ট, তাহলে তো অ্যাট লিস্ট মানে গ্রেটার ইকুয়াল বোঝায়, তো এক্সাক্ট বললাম কি হচ্ছে যে ঠিক ওই সংখ্যাটা। এখন যদি তোমাকে বলতাম যে এভাবে কোশ্চেন করতাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ at most 3 out of 12 items will have defects, তো কি বলেছি যে at most 3, 1 2 3 মানে সর্বোচ্চ 3, না না 1 2 3 না, 0 হবে, 0 0 সহ মানে 1 2 3। 0 1 2 3 সর্বোচ্চ 3, ঠিক আছে। তাহলে বাইনারি ম্যাথ সর্ব বোঝা হয়ে গেল, মানে সবাই বুঝতে পেরেছি কিনা। আচ্ছা এরপরে আমরা আরেকটা ডিস্ট্রিবিউশনে যাব। আচ্ছা আমরা যে এই যে ফাংশনাল ফর্ম লিখলাম, এটা কোনো ডিস্ট্রিবিউশন বলে, ঠিক আছে। এরকম অনেক ডিস্ট্রিবিউশন আছে, তো আমরা আজকে একটা বললাম, দুইটা বললাম, বার্নোলি আর বাইনোমিয়াল। আর একটা বলবো সেটা হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন। সো আমরা তো যখন আমরা স্কুলে কার্টোসিস পড়েছি, তখন আমরা একটা শেপ এরকম দেখেছি না, মনে স্যার আছে তো। বার্নলি কি স্যার সিঙ্গেল এক্সপ্রেশনের জন্য? হ্যাঁ সিঙ্গেল, একটা সিঙ্গেল এক্সপেরিমেন্ট, আর ওইটাই যখন একাধিকবার হবে সেটাই বাইনোমিয়াল। বাইনোমিয়াল। তাহলে আমরা এরকম একটা শেপ পড়েছিলাম, এটা নাম বলেছিলাম যে বেল শেপ অথবা নর্মাল কার্ভ বলেছিলাম, ঠিক আছে। সো যখন আমরা
কোনো একটা ভেরিয়েবল নিয়ে কাজ করব, সেই ভেরিয়েবলের শেপটা যদি এরকম হয় এবং আমরা, খেয়াল করো আমরা তো ক্যালকুলাস পড়েছি তাই না? তো আমরা যখন এরকম একটা শেপ বা কার্ভ বলি, তাহলে একটা কার্ভ আঁকতে কি লাগে, একটা ফাংশন লাগে না? মনে করো এই কার্ভটা আঁকা হলো একটা এফ এক্স মানে এফ থেকে, মনে করো আমি একটা এক্স ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো এক্স ভেরিয়েবলটার একটা ফাংশন হচ্ছে এরকম। তাহলে আমি যদি ওই ভেরিয়েবলটার শেপ যদি এভাবে জানি এবং ওই ভেরিয়েবল যদি মিন জানি, মিন কি মিউ, মিনকে বলি মিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা, তাহলে আমি ভেরিয়েবলটা আমি যদি এই ফাংশনাল ফর্মটা জানি, তার মিন জানি আর তার সিগমা জানি, তখন আমি এই ডিস্ট্রিবিউশনকে বলবো নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে খেয়াল করো, যদি একটা ভেরিয়েবলের যদি শেপ যদি এরকম হয়, বেল শেপ হয়, তখন সেই ডিস্ট্রিবিউশনকে বলবো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের আমার কি কি জিনিস জানতে হবে? আমার তার মিন জানতে হবে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে হবে। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের বাইনোমিয়াল মতো ম্যাথমেটিক্যাল একটা ফর্ম আছে। এই ফর্মটা হচ্ছে এরকম: এফ এক্স ইকুয়াল হচ্ছে 1/√ওভার টোয়াইস পাই, এটা হচ্ছে পাই সাইন, ঠিক আছে, টোয়াইস পাই সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার রুটের ভিতরে, এরপরে e⁻ -1/2 সিগমা স্কোয়ার এক্স, তারপর ব্র্যাকেট এক্স মাইনাস মিউ তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি জানলাম যে একটা এক্স একটা ভেরিয়েবল বা র্যান্ডম ভেরিয়েবল যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তার ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে এরকম, এটাকে বলে ডেন্সিটি ফাংশন বলে। তাহলে তার ডেন্সিটি ফাংশন হচ্ছে এরকম, এবং তার মিন মিউ ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড সিগমা। না না না, এটা তো পার্থক্য হচ্ছে যে, যে তুমি ওইখানে কিন্তু আমরা মিন ভেরিয়েন্স এগুলো কিছু বলি না তাই না? আমরা কি বলেছি, একটা এক্সপেরিমেন্ট করব যার দুইটা ঘটনা থাকবে, এই এক্সপেরিমেন্ট আমরা অনেকবার করব। বাট আমরা কিন্তু এখানে কি বলেছি, এরকম কোনো বলেছি যে দুইটা আউটকাম থাকবে, তিনটা বা চারটা, এরকম আমরা কিছু বলে নাই, বলেছি? আমরা এখানে বলেছি কি, যে আমরা চিন্তা করবো যে একটা ভেরিয়েবল যা যে কোনো মান হইতে পারে, তাহলে যে কোনো মান হইতে পারে, তাহলে সেই মানগুলো কি একটা মিন থাকবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকতে পারে। তুমি চিন্তা করো আগে যে বাইনোমিয়াল বা বার্নৌলি, সেখানে কি দুইটা দুইটা আউটকাম, তাহলে দুইটা আউটকামে কি কোনো মিন ভেরিয়েন্স আমরা বলতে পারি? মিন ভেরিয়েন্স তোমার না। তাহলে আমরা, তাহলে নর্মাল কখন ইউজ করব? যখন এমন একটা ভেরিয়েবল নিয়ে কাজ করব যার কি মিন বের করা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবার বের করা যায়। তার মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু, মানে এমন একটা ভেরিয়েবল থাকবে যাকে নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, যে ভ্যালুগুলো মিন বের করা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায়। তাহলে তার, তাহলে তার শেপটা কিরকম, এরকম বেল শেপ হবে। তাহলে বেল শেপ যদি হয়, আমরা জানি কি এই বেল শেপের মিন কোথায় আছে? ঠিক মাঝখানে না, এখানে, এখানে হচ্ছে আমার মিনটা। এখন মনে করো, আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম, মনে করো তোমার একটা এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা শেপটা বেল শেপ বা নর্মাল ডিস্ট্রিবিউশন, তার মিনটা হচ্ছে মনে করো সাপোজ 10। তাহলে এখানে যদি মিন 10 হয়, তাহলে এদিকে কি, ডান দিকে কি 10-এর থেকে বড় ভ্যালু, আর বাম দিকে কি 10-এর থেকে ছোট ভ্যালু, তাই না? মাঝখানে যদি 10 হয়, তাহলে কি ডান দিকে কি বড়, বাম দিকে কি ছোট? এখন তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি যে এখান থেকে, যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যার মিন হচ্ছে 10, তাহলে আমাকে বলো তো যে ওই ভেরিয়েবলটার ভ্যালু 15 থেকে বেশি হবে তার সম্ভাবনা কত? তাহলে এখানে যদি 10 হয় মিন, তাহলে 15 কোথায় আছে? মনে করো এখানে আছে, তাই না? এখানে মনে করো 15, এখানে যদি 15 হয়, তাহলে আমি কি বের করতে যাচ্ছি? এই এরিয়াটা যাচ্ছে না? 15 থেকে বড় মানে কি? আমাকে তো এই এরিয়াটা বলবে তাই না? আমরা ক্যালকুলাস থেকে জানি, যদি আমরা একটা কার্ভ আঁকতে পারি এরকম, তাহলে
আমরা যদি কোনো একটা এরিয়া বের করতে চাই, তাহলে এই এরিয়া কিভাবে বের করে ক্যালকুলাসে, মনে আছে তোমাদের যে এরিয়াটা কিভাবে বের করে? ইন্টিগ্রেশন করে বের করে না? আচ্ছা, ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন করে বের করে। তার মানে আমি যদি বলি যে এক্স এর ভ্যালু 15 থেকে বড় হবে, তার মানে কি করব আমরা? আচ্ছা, আরেকটু বলে নিই। যদি এটা মিন যদি মাঝখানে 10 হয়, তাহলে আমরা এদিকে ডান দিকে কি প্লাস ইনফিনিটি, আর বাম দিকে কি এখানে মাইনাস ইনফিনিটি। তার মানে আমার এই যে এই এফটা, এই এফ এক্স কে আমি যদি ইন্টিগ্রেট করি, এফ এক্স ডিএক্স রেঞ্জ কত, 15 থেকে ইনফিনিটি, তাহলে এটা আমাকে কি দেবে? আমাকে এই এরিয়াটা দেবে। তাহলে এটা কি মিন করে? যে ভ্যালু 15 থেকে বড় হবে তার সম্ভাবনা। তাহলে আমি এরকম যদি ইন্টিগ্রেট করতে পারি, তাহলে এটাই কি হবে আমার প্রবাবিলিটি অফ এ বের হবে। এক্স গ্রেটার দেন 15, ঠিক আছে? এবার তোমাদের কোশ্চেন করতাম যে আহ এমন একটা প্রবাবিলিটি বের করো যেটা মিন করে এরকম যে ওই এক্স এর ভ্যালু মনে করো 5-এর চেয়ে কম, 5-এর চেয়ে কম, তাহলে কোন এরিয়াটা মিন করে, এরকম না? মাইনাস ইনফিনিটি। 10 হয়, তাহলে এখানে 5। তার মানে কি করবো আমরা, এফ এক্স কে ইন্টিগ্রেট করবো কত থেকে কত, মাইনাস -5 থেকে মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি থেকে 5, তাহলে আমি পেয়ে যাব। দেখো তাহলে এই এফ এক্স তো আমার জানা আছে তাই না, এইটাই তো আমার এফ এক্স। এফ এক্স আমার জানা, শুধু জাস্ট কি ইন্টিগ্রেট করলে আমি মানগুলো পেয়ে যাব। কিন্তু সমস্যাটা হচ্ছে এই এফ এক্সটার যে ফর্মটা, এটা একটু কমপ্লেক্স, এটা খুব বেশ কমপ্লেক্স। এটা ইন্টিগ্রেট করা অনেক কঠিন, ঠিক আছে? তো যেটা হচ্ছে আচ্ছা আরেকটু বলি, যদি তোমাকে এখানে কোশ্চেন করতাম যে এক্স এর ভ্যালু 5 থেকে 15, এক্স এর ভ্যালু হবে 5 থেকে 15, তাহলে এটা কিভাবে করতাম? আমরা এফ এক্স কে 5 থেকে 15 এই রেঞ্জে ইন্টিগ্রেট করতাম, তাই না? জি স্যার। ওকে। তো দেখো তাহলে বলছিলাম যে এই ফাংশনাল ফর্মটা অনেক কমপ্লেক্স হতে এটা ইন্টিগ্রেট করা অনেক ঝামেলা। তো এই জন্য যেটা করা হয় যে আমরা এই নর্মাল ডিস্ট্রিবিউশনকে আর একটা নর্মালে আমরা রূপান্তর করি ক্যালকুলেশন সুবিধার জন্য। এই নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা আর একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে রূপান্তর করে, সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল। স্ট্যান্ডার্ড নর্মাল, ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড নর্মালে, সরি, ডিএআরডি, স্ট্যান্ডার্ড নর্মালের সুবিধা হচ্ছে ওই স্ট্যান্ডার্ড নর্মালের মিন 0, ভেরিয়েন্স 1, সারা জীবন এটা। স্ট্যান্ডার্ড নর্মালের মিন কত? 0। তাহলে মিউ 0 আর সিগমা 1। তাহলে স্ট্যান্ডার্ড যে নর্মালটা, সেই নর্মালকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তা যদি জেড দ্বারা প্রকাশ করি, তাহলে এক্স এ যদি জেড লিখি, দেখো এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, মিউর জায়গায় 0 হয়ে যাবে, আর জেড এর জায়গায় এই সিগমার জায়গায় 1 হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এরকম যে এফ অফ জেড ইকুয়াল 1/√ওভার পাই e⁻⁻, মাইনাস হাফ এক্স স্কোয়ার। জেড স্কোয়ার, ঠিক আছে? এক্স এর জায়গায় জেড, হ্যাঁ, জেড স্কোয়ার। তবে ফাংশনাল ফর্মটা কি আগের থেকে একটু সহজ হয়ে গেছে, যেটা ইন্টিগ্রেট করা কি সহজ, হ্যাঁ। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তাহলে কিভাবে একটা সাধারণ নর্মাল থেকে স্ট্যান্ডার্ড নর্মালে আমরা রূপান্তর করব। তাহলে আমি স্ট্যান্ডার্ড নর্মালে রূপান্তর করার ওয়েটা হচ্ছে জেড ইকুয়াল হচ্ছে এরকম যে এক্স কে তার মিন যদি বিয়োগ করি, এক্স থেকে তার মিন যদি বিয়োগ করি এবং তাকে যদি সিগমা দ্বারা ভাগ করি, তাহলে যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনকে তার মিন দিয়ে বিয়োগ আর সিগমা দিয়ে ভাগ করলেই সেটা জেড এর রূপান্তর হয়ে যাবে। তাহলে জেড এর রূপান্তর করা এটা হচ্ছে এটা। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে
যে এই যে ক্যালকুলেশন ইন্টিগ্রেশন এটা আমাদের করার প্রয়োজন নেই, কারণ যারা এই ডিস্ট্রিবিউশনটা বের করেছেন তারা ইন্টিগ্রেশনটা করে একটা টেবিল আকারে রেজাল্টগুলো তৈরি করে রাখছেন, যেখান থেকে আমরা সরাসরি টেবিল থেকে রেজাল্টটা ইউজ করব। এখন টেবিল থেকে রেজাল্টটা ইউজ করতে গেলে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে ওরা যেভাবে ইন্টিগ্রেট করছে আমাদের সেভাবেই করতে হবে, মানে সেটা ফলো করতে হবে। মানে বলতে যাচ্ছে যে এইটা যদি একটা জেড হয় তাহলে তার মিন কত বলো তো? z/2। মানে যদি এটা এক্সটার্নাল নর্মাল হয় তাহলে এটা মিন কত? জিরো। মিন হচ্ছে আমার জিরো আর সিগমা ওয়ান। তাহলে এই জেড কে যখন ওরা ইন্টিগ্রেট করছে ওরা সবসময় কি করেছে, ওই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট ধরেছে এখান থেকে মাইনাস ইনফিনিটি থেকে। ওরা সবসময় কি করেছে, মনে করো আমি যখন তোমাকে একটা এক্সাম্পল বললাম যে আমরা যখন এই মানটা বের করতে চাই তখন আমরা কিভাবে ইন্ডিকেট করবো বলো তো? আমরা কি এখান থেকে কি প্লাস ইনফিনিটি ইন্ডিকেট করবো না? জি স্যার। কিন্তু টেবিলে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো অলওয়েজ কি তার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটটা ধরা কি মাইনাস ইনফিনিটি থেকে। তার মানে তাহলে আমি যদি তোমাকে বলি এইভাবে, মনে করো আমি এটা এক্সটার্নাল নর্মাল যার মিন জিরো, আমি এই এরিয়াটা চাই, আমি এই এরিয়াটা বের করতে চাই। তাহলে খেয়াল করো আমার এই পুরা এরিয়াটা কত, যেহেতু প্রবাবিলিটি, পুরো এরিয়াটার ইন্টিগ্রেট করলে কত হবে? প্রবাবিলিটি রেসপেক্টে বলো, হোল প্রবাবিলিটি কত? মানে আমাদের কি হোল প্রবাবিলিটি কত? ওয়ান। 1। তাহলে কি ওয়ান, এই পুরো জায়গাটা কত? তাহলে পুরো জায়গাটা হচ্ছে আমার ওয়ান। এখন আমি যদি এই মাইনাস ইনফিনিটি থেকে যদি এই পর্যন্ত আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি এই এরিয়াটা পাবো না? তাহলে কি আমার কি এই এরিয়াটা পাবো কিনা বলো? এখন আমি যদি ওয়ান থেকে যদি এই এরিয়াটা বিয়োগ দেই তাহলে কোনটা পাওয়া যাবে বলো তো? ওই অংশটুকু। মানে ডান পাশ অংশ পাওয়া যাবে না? আমি যদি জি ওয়ান স্যার। থেকে যদি এইটা বাদ দিই তাহলে কি এই অংশটা পাওয়া যাবে। তার মানে যখন আমার ডান দিকে কোনো মান বের করা লাগবে তখন আমরা কি করব, আমার ওয়ান থেকে বিয়োগ করব। ঠিক আছে, জাস্ট আমি তোমাদের একটা মানে আমি আবার বোঝার সুবিধা জন্য আমি আবার একটু ক্লিয়ার করছি তোমাদের, যে আমার একটা এক্সাম্পল দিয়েই বলি। মনে করো এটা স্ট্যান্ডার্ড নর্মাল, এটা হচ্ছে মিন জিরো, এদিকে কি পজিটিভ মান, মনে করো সাপোজ এটা ওয়ান, এটা টু, তাহলে এদিকে কি মাইনাস ওয়ান, মাইনাস টু। তাহলে যদি বলা হয় যে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন মাইনাস 1.5 বের করো, তাহলে কি হবে এটা? তাহলে টেবিল থেকে কি এখানে কি -1.5 না, মনে করেন এটা -1.5, তাহলে টেবিলে কি -1.5 এর জন্য যে ভ্যালুটা আছে এটা এটা নিলেই কি চলে আসবে। কারণ এই -1.5 এর জন্য কি করেছে টেবিলে, ওরা কি এখান থেকে শুরু করে কি এই পর্যন্ত পুরোটা ইন্ডিকেট করছে, তাই না? কিন্তু তোমাকে যদি বলা হয় যে বের করো এক্স গ্রেটার দেন 1.3, তাহলে তুমি কি করবে? এটা মনে করো 1.3, তাহলে তুমি কি চাও? এই এরিয়াটা চাও, তাই না? তাহলে ডান এরিয়াটা পাশেটুকু। তাহলে কিভাবে বের করবে? লিখবে কি ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ কি এক্স লেস দেন 1.3। বুঝতে পেরেছো? মানে পুরোটা কত? এই পুরোটা হচ্ছে কি ওয়ান, এই পুরোটা থেকে তুমি যদি এতটুকু বিয়োগ দিয়ে দাও এটা কি হয়ে যাবে? আলটিমেটলি কি এই অংশটা চলে আসবে। তাহলে আমরা এই অংশটা নোটেশনালি কি লিখতে পারি, যে এক্স লেস দেন 1.3। ঠিক আছে, মানে 1.3 এর চেয়ে কম। আচ্ছা এখন তোমাকে যদি বলা হয় যে প্রবাবিলিটি অফ এক্স, সরি,
আমি যদি তোমাকে বলি যে মান বের করো এরকম যে 1 - 1.4 লেসার ইকুয়াল এক্স, এক্স লেসার ইকুয়াল 2, তাহলে কি এটা কি এই রেঞ্জটা মিন করে না? যে -1.4, তার মানে কি মনে করো এখানে, হ্যাঁ, বা 1.5 গেলাম আমি, 1.5, তাহলে কোন রেঞ্জটা মিন করে বলো তো? এখান থেকে এই পর্যন্ত, -1.5 থেকে 2 পর্যন্ত। মানে এই মাঝখানে এরিয়াটা চাচ্ছি না আমরা? জি স্যার। তাহলে মাঝখানে এই এরিয়াটা যদি চাই, কে বলতে পারবো এটা কিভাবে করা যাবে? ডান বামে 2 পোর্শন বাদ দিয়ে। আমি আবার একটু ড্র করি তাতে বুঝতে সুবিধা হয়। মানে এটা হচ্ছে আমার 0, এটা 1, এটা 2, এটা 1, এটা 2, তো এটা -1, সাপোজ -2, তাহলে আমি চাচ্ছি হচ্ছে -1.5, মনে করো এই এরিয়া থেকে 2, এই মাঝখানে এরিয়াটা চাচ্ছি। তাহলে আমি আবারও বলছি যে যে টেবিলের রেজাল্ট গুলো দেওয়া আছে, ওরা কি করতে পারে? ওরা ইন্টিগ্রেশন করে সবকে বাম দিক থেকে করে, তাই না? আমি যদি বলি, আমি যদি এখান থেকে এই পুরা এরিয়াটা আমি যদি ইন্টিগ্রেট করি এই পর্যন্ত, তার মানে কি এটা কি মিন করে? যে প্রবাবিলিটি অফ এক্স লেসার ইকুয়াল 2, এটা মিন করে না? যে এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করা মানে কি লেসার ইকুয়াল 2। এখন এতগুলো ইন্টিগ্রেট করলাম, আমি তো মাঝখানটুকু চাচ্ছি, তাহলে আমার কি এই অংশটা তো বাড়তি চলে আসে, তাই না? তাহলে কি করব? এই অংশটা বিয়োগ দিয়ে দেবো। তবে এখান থেকে বিয়োগ দেবো কতটুকু? প্রবাবিলিটি অফ এক্স লেস দেন -1.5, ঠিক আছে? তাহলে আমরা যখন লেস দেন বলবো, তাহলে তার সরাসরি ওই মানটা বের করবো। যখন গ্রেটার দেন হবে তখন কি 1 থেকে ওইটা বিয়োগ করবো। আর যখন একটা রেঞ্জের ভিতরে বের করবো, তখন কি হবে? আমরা লিখবো যে প্রবাবিলিটি অফ কি আপার লিমিট, মানে রেঞ্জের আপারটা মাইনাস রেঞ্জের লোয়ারটা, ঠিক আছে? আমি তোমাদের দুটো টেবিল দেখাচ্ছি। যেহেতু আমরা কি বলেছি, স্ট্যান্ডার্ড নর্মাল থেকে আমরা ম্যাথ করবো, তাহলে স্ট্যান্ডার্ড নর্মালে মিন যদি 0 হয়, তাহলে ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। তাহলে স্ট্যান্ডার্ড নর্মালে দুইটা টেবিল, একটা হচ্ছে পজিটিভ ভ্যালুর জন্য, একটা নেগেটিভ ভ্যালুর জন্য। তাহলে এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে পজিটিভ ভ্যালুর জন্য, সরি নেগেটিভ ভ্যালুর জন্য, আর একটা আছে তোমার পজিটিভ ভ্যালুর জন্য, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা দেখো, আমাদের এই টেবিলটাতে এই যে কলামটা, এই কলামটা আর এই যে রো, এইটা মিন করে জেড এর ভ্যালু, আর মাঝখানে ভ্যালু কি সবই প্রবাবিলিটি। তাহলে যখন আমি এখানে বলবো 0.2, তার মানে কি জেড এর ভ্যালু হচ্ছে 0.2, আর এই ডান দিকে হচ্ছে কি জেড কতটা ইনক্রিমেন্ট হলো, জেড কতটা বাড়লো। তার মানে এই পজিশনে জেড এর ভ্যালু কি 0.2, তার সাথে কি আর বাড়ে নাই 0.0। এই পজিশনে জেড এর ভ্যালু কত? 0.2-র সাথে আরো 0.1 অ্যাড হলো, তার মানে কি 0.21। তাহলে তোমাকে যদি বলি এই মানটা, এই যে প্রবাবিলিটি 0.7357, এটা কোন জেড এর জন্য বলতো? 0.6 এর জন্য। না, এটা তো 0.6, এর সাথে জেড আরো কত বাড়লো? +0.03। তার মানে কি 0.63। তার মানে এই যে প্রবাবিলিটি, এটা কার কত? জেড এ বলে যখন 0.63। আবার যদি আমি এটা বলি, এটা কার জন্য? জেড এ বলে যখন 1.4, 1.4 +0.01। তার 1.41। আচ্ছা তাহলে আমরা একটু ম্যাথ করি, একটা ম্যাথ করলে আমাদের বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, মনে করো এই যে ম্যাটটা দেখো, আমরা কি বলেছি দেখো এখানে, বলতে হচ্ছে যে এক্সিকিউশন টাইম একটা প্রোগ্রামের এইটা ফলো করে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, যার মিন কত 50 আর তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5। তাহলে একটা প্রোগ্রামের এক্সিকিউশন টাইম ফলো করে নর্মাল ডিস্ট্রিবিউশন, যার মিন হচ্ছে 50, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5। তাহলে আমি বললাম যে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি আর কম্পিউট দ্য প্রবাবিলিটি দ্যাট একটা সিলেক্টেড প্রোগ্রামের এক্সিকিউশন টাইম যেটা 55 সেকেন্ডের চেয়ে কম হবে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? যদি আমি এভাবে লিখি যে এক্স ফলোস নর্মাল, তার মিন কত, মিউ ইকুয়াল হচ্ছে আমার মিন কত ছিল 50, আর সিগমা বলো 5। তাহলে আমি কি বের করতে চাই, যে 55-র চেয়ে কম হবে, এক্সিকিউশন টাইম 55-র চেয়ে কম হবে। আগে আমি এভাবে লিখবো যে এক্স ইজ এক্সিকিউশন টাইম অফ এ কম্পিউটার প্রোগ্রাম। ঠিক আছে, আমার এক্স হচ্ছে একটা কম্পিউটার এক্সিকিউশন টাইম, তারপর বললাম এক্স ফলো করে নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিন 50, সিগমা 5। তাহলে আমি একটা কি চাই, প্রথমে একটা আমার মেথড কি চাই, আমি চাই যে যে প্রবাবিলিটি অফ এক্স কি 55 সেকেন্ডের কম লাগবে। আমি এটা চাই কিনা বলো, এটা তো এটা মিন করে, তাই না? তোমরা কি বুঝতে পারতেছো? প্রথম কোয়েশ্চনটা স্যার আবার বলুন। হুম, প্রথম কোয়েশ্চনটা। এই কোশ্চেনটা ছিল যে খেয়াল করো যে এক্সিকিউশন টাইম উইল টেক লেস দ্যান 55 মিলিসেকেন্ড। তোমার এক্সিকিউশন টাইম 55 মিলিসেকেন্ডের চেয়ে কম সময় নেবে বা কম লাগবে। তাই জন্য লিখেছি এক্স, এক্স হচ্ছে আমার এক্সিকিউশন টাইম, তাহলে এক্সিকিউশন টাইম কি হবে 55 সেকেন্ডের চেয়ে কম হবে, এটা বের করতে চাই। তাহলে আমি কি করব, আমরা বলেছি কি এই নর্মালটাকে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল রূপান্তর করব। তাহলে স্ট্যান্ডার্ড নর্মাল রূপান্তর করার উপায়টা কি বলো কেউ? আমরা কি লিখবো, প্রবাবিলিটি অফ, আমরা এক্স মাইনাস তার মিন বিয়োগ করবো, মিন হচ্ছে 50 আর সিগমা দিয়ে ভাগ করো, সিগমা হচ্ছে 5, বোথ সাইডে লেস দেন। তাহলে 55 - 50 ভাগ কত 5। তাহলে বলো তো কত হবে এটা, আমার কি এই অংশটা কি হয়ে গেল, এক্স কি হয়ে গেল, জেড হয়ে গেল। আমার এক্স কে আমি জেড রূপান্তর করে ফেললাম। তাহলে যখন আমি মিন বিয়োগ করবো সিগমা দিয়ে ভাগ করবো, আগে বোথ সাইডে করবো। তো এখানে কত হয়, 55 - 50 মানে 5, 5/5 মানে 1। ঠিক আছে, এখন দেখো তাহলে আমি কি চাই, আমি টেবিলে জেড এর ভ্যালু যখন 1, সেই মানটা আমি চাই। তাহলে প্রবাবিলিটি কত হবে বলো, অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা কত হবে বলো, কেউ বলো যে কোনো একজন। কম। তুমি 0.1 থেকে 0.9 পর্যন্ত। না না, আমরা বলেছি জেড, আমরা কি পেয়েছি প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান 1, তার মানে জেড এর ভ্যালু 1। তাহলে জেড এর ভ্যালু যখন 1, তার কারেসপন্ডিং যে প্রবাবিলিটি সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে জেড এর ভ্যালু 1, তার কারেসপন্ডিং প্রবাবিলিটি কত, টেবিল দেখে বলো। 0.8413, তার মানে মানটা রেজাল্ট হচ্ছে 0.8413।
আচ্ছা এরপরে তাহলে এটা গেল প্রথমটা। এরপরে কোশ্চেনটা কি ছিল? আচ্ছা আমি বলি, যেহেতু আচ্ছা শুরুতে বলে নিলে ভালো হতো যে যেহেতু আমরা বলেছি কি আমরা ইন্টিগ্রেট করবো তাই না প্রবাবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে, তাহলে যদি তোমাকে বলি যে এখানে মনে করো সাপোজ 1, তাহলে এক্স এর ভ্যালু ঠিক এক্স্যাক্টলি 1 হবে, তার সম্ভাবনা কত হবে? যদি লেস দেন বলি তাহলে কি হয়, যে মাইনাস ইনফিনিটি থেকে এই 1 ইন্টিগ্রেট করা যায়। কিন্তু যদি বলি ঠিক এক্স্যাক্টলি 1-এ আমি কি করব, মান বের করবো, তাহলে কি হবে? আমি যদি এক্স্যাক্টলি 1-এ চাই তাহলে ইন্টিগ্রেট কি হবে, লোয়ার লিমিটও 1, আপার লিমিটও 1। তাহলে যদি লোয়ার লিমিট আপার লিমিট সমান হয় তখন কি হয়ে যায়, 0 চলে আসবে। তার মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যে নর্মাল ডিস্ট্রিবিউশনে এক্সাক্ট ভ্যালুতে প্রবাবিলিটি 0। তার মানে লেস দ্যান যা মিন করে লেসার ইকুয়াল কি একই মিন করবে। তো যেখানে লেস দ্যান লাগবে সেখানে লেসার ইকুয়াল লিখলে অসুবিধা নেই, অথবা যেখানে লেসার ইকুয়াল আছে সেখানে লেস দ্যান লিখলে কোনো অসুবিধা হবে না, একই জিনিস মিন করবে। আচ্ছা এরপরে পরের অঙ্কটা দেখো। এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্সিকিউশন টাইম এক্সিড 60 মিলিসেকেন্ড। এক্সিড তার মানে কি বেশি হবে, 60 মিলিসেকেন্ডে বেশি হবে। তার মানে আমরা কি চাই, 2 নম্বরে আমরা চাই যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 60, তাই না? তাহলে আমরা যদি কি বলেছি, আমরা এই টেবিলের রেসপেক্টে যত ইন্টিগ্রেশন সব কি লেস দ্যান, তাহলে আমরা কি করব, এটাকে এভাবে লিখবো যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ কি এক্স লেস 60। আমরা এই লাইনটাকে লিখে নিব, তারপর লিখবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ, আমি এক্স থেকে তার মিন বিয়োগ করব, মিন 50 ভাগ 5 লেস দেন, তারপর দেখো কি লিখবো 1 মাইনাস, এটা কি হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে আমার জেড, এক্সট্রা হয়ে গেল জেড, ঠিক আছে, লেস দেন এটা কত আসে করলে 60 - 50 মানে 10, 10-কে 5 দিয়ে ভাগ করলে 2। তাহলে এখন আমাকে বলো যে মানটা কত আসবে, এই এই মানটা কত আসে, কত আসে, কত আসবে বলো, যেটি বলো যখন 2। এটা কি এক্সাক্ট টুর জন্য? হ্যাঁ এক্সাক্ট 2 এর জন্য। তাহলে এক্সাক্ট 2 এর জন্য কত এটার মান, এই যে এই মানটা 0.97, 972। 0.9772, তাহলে 1 থেকে 9772 বিয়োগ করলে যা হবে সেটাই অ্যান্সার। যদি এখানে যদি এই জেড এর মানটা এখানে যদি যদি আসতো যে 2.7, তার কত আসতো, এটা কি 1 2 3 4, সরি মানে 2.07 আসতো, 2.07 আসতো, তাহলে এটা কত হতো, এটা 1, এটা 1 2 3 4 5 6 7, এটা ঠিক আছে। আর যদি এটা আসতো 2.31, সরি 2.31, তাহলে কোনটা মিন করে, 2.31 বলো তো, জেড এ বলে যখন 2.31, তার কারেসপন্ডিং প্রবাবিলিটি কত, 0.9788। 98 ঠিক আছে, এক্স্যাক্টলি এটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি আজকে হয়তো আমাদের যে ম্যাটটা করলাম এখানে কি সবগুলো যেটা মান পজিটিভ আসছে, আমরা পজিটিভের টেবিলটা ইউজ করেছি। যখন নেগেটিভ আসবে তখন আমরা কি করব, আমরা নেগেটিভের টেবিলটা ইউজ করবো, ঠিক আছে। যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ টেবিলটা ইউজ করবো, ওকে, একই রকম।
তাহলে আমরা সবাইকে বুঝতে পেরেছি। আমাদের তাহলে মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেল। আমি তোমাদের কিছু মানে এক্সারসাইজ করার জন্য হচ্ছে কিছু ম্যাথ দিব, সেগুলো সলভ করবো, তাহলে তোমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে বা বুঝতে পারবো যে পরীক্ষা কি টাইপের কোশ্চেন আসে। হ্যাঁ, আমি সেটা অ্যাসাইনমেন্টই দিব। আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো, হয়তো তোমরা পেয়ে যাবে এই সপ্তাহে। ও, বাম পাশে যে x-50 / 5, এইটা হচ্ছে যে জি জি, মানে সূত্রটা স্যার। হ্যাঁ, সূত্র যে মানে একটা ভেরিয়েবল থেকে তার মিন বিয়োগ করলে আর তার স্ট্যান্ডার্ড সাথে ভাগ করলে সেটা অটোমেটিক জেড হয়ে যায়। তোমাদের কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্স নিব। আচ্ছা, অ্যাটেন্ডেন্স প্লেস। আইডি নাম্বার 53, Yes, sir. 54, Yes, sir. 55, 56, Yes, sir. 57, Yes, sir. 58, Present, sir. 59, Yes, sir. 60, Yes, sir. 61, Yes, sir. 62, 63, Sir, ও আছে। okay, 64, Yes, sir. 65, 66, Present, sir. 67, Yes, sir. 69, Yes, sir. 70, 71, Yes, sir. 72, Present, sir. 74, 73, 73, okay, 74, Present, sir. 75, Present, sir. 78, 79, Yes, sir. 80, Present, sir. 81, Present, sir. 82, Present, sir. 83, Yes, sir. 84, Present, sir. 86, Yes, sir. 87, 88, Present, sir. 89, Yes, sir. 90, Sir, 90 chat box লিখছে। okay, 91, Yes, sir. 92, Present, sir. 93, Yes, sir. 94, Present, sir. 96, 97, Sir, chat box লিখছে। 100, 101, Yes, sir. 102, Yes, sir. 103,